নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। শরীরে হালকা একটা উষ্ণ ছোঁয়া অনুভব করছে মিষ্টি। ও এখন ঘুমের ঘোরে আছে। তার শরীরটা কে যেন আগলে বসে আছে, আদর করছে শয়তানের মতো। গলাটা শুকিয়ে গেছে, তাই একটু জল খাবে বলে পাশে রাখা টেবিল লাইটটা জ্বালল। সে যখন চারিদিকে দেখে কেউ তো নেই। বোতল থেকে 2 ঘট জল খেয়ে আবার শুয়ে পড়ল। তখনও সে বুঝতে পারল না ওর শরীরটাকে কেউ এতক্ষণ আগলে রেখেছিল। কদিন ধরেই বাতাসে একটা চাপা গুমোট ভাব আছে। আকাশে সূর্যমামা তার প্রচণ্ড তাপ ছড়িয়ে দিচ্ছে। সকালে সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে যখন ঘরে এসে প্রবেশ করেছে, সেই আলোতে মিষ্টির ঘুম ভাঙল। সকালে সেই ভারী ভাবটা এখন আর অনুভব করছে না সে। বিছানাতে বসে 2 হাত তুলে শরীরটাকে টান টান করে আলিশি ভাঙল। মিষ্টির মা মেয়েকে ঘুম থেকে ডাকবে বলে যখন রুমে এলো, তখন দেখে মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে। আজকে মিষ্টির কলেজ নেই, তাই ওর মা ভেবেছিল মেয়ে এখনো ঘুমোচ্ছে। তবে মেয়ে উঠে পড়েছে দেখে অরুণা দেবী বললেন, ও তোর ঘুম ভেঙে গেছে? আমি তোকে ডাকতেই এলাম। আজকে তোর কলেজ ছুটি, তাই আজকে একটু শপিং করতে যাব। পয়লা বৈশাখ তো আর বেশি দেরি নেই। তুমি বরং একা যাও, আমি আজকে কোথাও যাব না। বাইরে যা রোদ। রোদ বললে হবে? আমি কি এত রোদে যাব বলেছি? বিকালে যাব। ও বিকেলে? তাহলে ঠিক আছে, ও তখন ভেবে দেখব। আর শোন, তোর চুলে আজকে আমি ভালো করে তেল মাখিয়ে জট ছাড়িয়ে দেব। চুলটার কি ছিঁড়ি করেছিস দেখেছিস? এখন থেকে চুলের যত্ন না করলে সব চুল উঠে যাবে। না না, আমি চুলে তেল লাগাবো না। না বললে শুনবো না। তুই টিফিনটা করে নে, আমি তারপরে সব ব্যবস্থা করে দেব। এই বলে অরুণা দেবী চলে গেলে মিষ্টি নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ ফোন দেখে ফ্রেশ হতে চলে গেল। মা ও মেয়ে দুজনে টিফিন সারল একসাথে। অরুণা দেবী এক ধরনের তেল এনেছে যা চুলের জন্য খুব উপকারী। মিষ্টি তখন ফোন ঘাঁটছে, ওর মা তেল এনে বসেছে। অরুণা দেবী হাতে একটা মোটা চিরুনি নিয়ে মেয়ের চুলটাকে জট ছাড়াচ্ছেন। মিষ্টিও বাধ্য মেয়ের মতো চুপ করে বসে আছে। আসলে ও নিজেও জানে ওর চুলটা দিন দিন পাতলা হয়ে যাচ্ছে। ওর মা একটু না কুঁচিয়ে হেঁয়ালি করে বলল, চুলে শুধু শ্যাম্পু আর কন্ডিশনার লাগালেই চলে না মা, মাঝে মাঝে তেলেরও দরকার হয়। মিষ্টির মা যখন চুলের প্রায় সব জট ছাড়িয়ে ভালো করে আঁচড়ে দিচ্ছে, মিষ্টি একটু আরাম অনুভব করছে। মাথাতে কেউ এমন করে হাত বুলিয়ে দিলে তখন যেন ঘুম ঘুম আসে। মিষ্টির চোখ দুটো বুজে আসছে। সে হাতের ফোন রেখে নিজেকে একটু হালকা করে চোখটা বুজে থাকল। তখনই অরুণা দেবী হঠাৎ বলে উঠলেন, এই তোর ঘাড়ে এটা কিসের দাগ রে? মায়ের মুখে এই কথা শুনে মিষ্টি চোখ খুলে মায়ের দিকে তাকালো। ও দেখল ওর মা ওর ঘাড়ে হাত দিচ্ছে। কোনো কিছুকে লক্ষ্য করে ওকে বলার চেষ্টা করছে এটা কিসের দাগ। দাগ? আরে তোর ঘাড়ে একটা লম্বা দাগ, মনে হয় কিছুক্ষণ আগেই হয়েছে। তোর কি ব্যথা করছে রে? কই না তো, কোনো ব্যথা নেই। তুমি দেখলে বলে আমি জানলাম। তোর ফোনের ক্যামেরাটা বের করে দে,
আমি ছবি তুলে দেখাচ্ছি। মায়ের কথা শুনে মিষ্টি ফোনের ক্যামেরাটা অন করে দিল। ওর মা যে ছবিটা তুলেছে ও সেই ছবিটা দেখছে, যেন কেউ নখ দিয়ে চিড়ে দিয়েছে, এখনো লাল হয়ে আছে। মিষ্টি মনে মনে ভাবল, এটা কিসের দাগ? মনে হয় কিছুতে ছিঁড়ে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না কি করে হয়েছে। ও তুমি তাড়াতাড়ি নাও তো, আমি চান করবো, এবার দেরি হয়ে যাচ্ছে যে। মিষ্টির মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই গেল, এই দাগটা কিসের? ওর মায়ের তেল মাখানো হলে ও চুলটা ভালো করে শুকিয়ে নিয়ে বাথরুমে গেল। গায়ে জলে ছোঁয়া লাগতে খুব ভালো লাগলো ওর। বৈশাখ মাস এখনো পড়তে দিন কুড়ি বাকি। এর মধ্যেই সূর্যের তাপে মানুষ নাজেহাল, সবাই কেবল ঠান্ডা চাইছে। মিষ্টি শাওয়ার চালিয়ে নিজের শরীরটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছে। এবার ওর হাতে পায়ে ভালো করে সাবান দিচ্ছে। ও নিজের চুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুচ্ছে শ্যাম্পু করবে বলে। এই তেল মাখার পরে শ্যাম্পু না করলে চুলে কেমন যেন গন্ধ লাগে। চুলে ভালো করে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে এবারও মাথাতে ভালো করে জল দিয়ে ধুতে থাকে। এই ঠান্ডা জলের ছোঁয়াতে একটু স্বস্তি পাচ্ছে এখন। সারা শরীরটাকে জলে ভেজাতে থাকে। কিছুটা সময় একইভাবে দাঁড়িয়ে থাকে। চোখ বন্ধ করেই এক হাতে সাবান দিয়ে নিজের শরীরে ঘষতে থাকে। এরপরে ভালো করে জল দিয়ে সারা শরীর ভিজিয়ে সব সাবানের ফেনা পরিষ্কার করে নেয়। এবার ওর চোখ যায় ওর গলার একটু নিচে, সেখানেও ওই একই দাগ। এরপরে সে নিজেকে ভালো করে দেখতে থাকে। বুঝতে পারে ওই দুটি দাগ ছাড়াও আরও কয়েকটি অংশে এমন দাগ আছে। তবে কোথাও কোথাও এই আঁচড়ের দাগ ছাড়াও একটু ফোলা হয়ে আছে, যেন কেউ দাঁত দিয়ে কামড়ে দিয়েছে। মিষ্টি ওর হাত দিয়ে ওই অংশে হাত বোলাতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো অংশে ব্যথা হচ্ছে না। এবার ও ভালো করে জল মুছে তাড়াতাড়ি নিজেকে একটা টাওয়াল দিয়ে মুড়ে ঘরে চলে আসে। মিষ্টি ভেজা টাওয়াল পরিবর্তন করে ড্রেস পরে নেয়। ওর মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করছে, এই দাগগুলো কিসের? তাড়াতাড়ি ও ঘরে এসে ওই আঁচড়ানো জায়গাটাতে ভালো করে পর্যবেক্ষণ করে। জায়গাগুলো একটু লালচে হয়ে আছে, আর একটু ফুলো ফুলো। রক্ত বের হওয়ার আগে যেমন একটু রস বের হয়ে আসে, আর ওটা জমাট বাঁধলে যেমন লাগে ঠিক তেমন হয়ে আছে। একটা জিনিস ওকে কেবল ভাবাচ্ছে, এই দাগগুলো কিসের, আর ব্যথাই বা হচ্ছে না কেন? চুলটাকে ভালোভাবে জল ঝেড়ে চিরুনি দিয়ে আঁচড়াতে আঁচড়াতে আয়নার কাছে গিয়ে নিজের মুখটাকে দেখে। তবে মুখে কোথাও দাগ নেই। ও এবার ওর ঘাড়ের দিকে দেখে সেই দাগটা। এবার ওর চুলটা খেয়াল করলো। ওর চুলটা আজকে বেশ সিল্কি লাগছে। ও মনে মনে ভাবে, মায়ের এই তেলে বেশ ভালো কাজ হয়েছে। ওর এই ভাবনার বিরতি ঘটে ওর মায়ের ডাকে। মিষ্টি, এই মিষ্টি। ওর মা ওকে ডাকছে। এদিকে আয়। মিষ্টি ওর ভেজা টাওয়াল হাতে নিয়ে মায়ের কাছে গেল। মায়ের ডাকে মিষ্টি বাইরে দৌড়ে গেল। গিয়ে দেখে একজন ডেলিভারি ম্যান হাতে একটা পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছেন। মা ওই লোকটির দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে মা, ডাকছো কেন? এই যে তোর পার্সেল এসেছে রে। আমার পার্সেল? কই, আমি তো কিছু অর্ডার করিনি। তবে তুই না করলে কে করেছে? আমি তো দেখলাম তোর নাম, আমাদের ঠিকানা সবই দেয়া আছে। কই দেখি তো। এই বলে মিষ্টি ওই লোকটির হাত থেকে পার্সেলটা নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে থাকলো। পার্সেলের উপরে ওর নাম ঠিকানা সব লেখা আছে। বলছি, এর পেমেন্ট? এর পেমেন্ট হয়ে গেছে ম্যাডাম, আপনি এখানে একটা সই করে দিন, তাহলেই হবে।
মিষ্টি একটু ভেবে লোকটির দেখানো জায়গাতে সই করে পার্সেলটা নিয়ে নিল। লোকটি চলে যাওয়ার পরেই মিষ্টির মায়ের প্রশ্ন, তুই যদি অর্ডার না করে থাকিস তাহলে এলো কি করে? কারো খেয়ে দেয়ে কাজ নেই, তোর নামে অর্ডার দিয়ে দিয়েছে, আবার টাকাও দিয়ে দিল। ওর মা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। মিষ্টিও ওর মায়ের এইসব প্রশ্নের কি উত্তর দেবে ভেবে না পেয়ে বাধ্য হয়ে বলল, হ্যাঁ, আমি কখন অর্ডার করেছিলাম তখন মনে ছিল না। এই বলে পার্সেলটা হাতে করে ঘরে চলে আসছে, ঠিক তখনই ওর মা ওর উপর রাগ দেখিয়ে বলল, কি এমন ব্যস্ত মানুষ যে অর্ডার দিয়ে নিজেই ভুলে যাচ্ছিস? তোর বাবা কালকে ফিরুক, আমি বলবো মেয়ের খোঁজ নিতে। দেখছি এখন তো কোনো কিছুতেই তোর মন নেই, শুধু উড়ু উড়ু। এদিকে মিষ্টি পার্সেল হাতে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। মায়ের ওই লাস্টের বলা কথাগুলো শুনে মাথা গরম হয়ে গেল। পার্সেলে কি আছে দেখবে বলে ড্রয়ার থেকে ছুরিটা বার করে প্যাকেট কাটে। প্যাকেট খুলেই দেখে সুন্দর দেখতে একটা রিস্ট ওয়াচ। এই তো 1 সপ্তাহ আগে একটা ঘড়ি নেব ভাবছিলাম, আগেরটা তেমন কাজ করছে না, আর এরই মধ্যে আমার মনের কথা কেউ জেনে গেল। অদ্ভুত ব্যাপার। এই ঘটনাটা মিষ্টির কাছে অদ্ভুত হলেও কেউ তো একজন আছে যে ওর এই ইচ্ছাটাকে পূরণ করেছে। মিষ্টির হঠাৎ করে একজনের কথা খুব মনে পড়ল। আসলে ওই মানুষটা আর কেউ না, ওর খুব পুরাতন বন্ধু অনিকের কথা। আসলে ও আর অনিক সেই ছোটবেলার স্কুলের বন্ধু। কলেজে এসেও দুজনের মধ্যে বন্ধুত্বটা ঠিক ছিল। এই 3 দিন আগে হঠাৎ করে অনেক মিষ্টিকে প্রপোজ করলো কলেজের লাইব্রেরিতে। এই ঘটনায় মিষ্টি অনেকটা আশ্চর্য ও দুঃখ পেয়েছে। এমন আচরণের জন্য অনিককে সকলের সামনে অপমান করেছে। মিষ্টি অনিককে কেবল বন্ধু ভাবে, এছাড়া আর কিছুই না। দুজনে ফোনে কথা বলেছে, একসঙ্গে বসে ভাগ করে টিফিন খেয়েছে, হাত ধরে হেঁটেছে, আবার একে অপরের সমস্যার কথা শুনেছে। তবে কখনো মিষ্টি ওর মনে অনিককে নিয়ে কোনো রকম কল্পনা করেনি। তাই অনিক যখন সকলের সামনে প্রপোজ করলো, মাথা ঠিক রাখতে পারেনি মিষ্টি। খুব রাগ হয়েছিল ওর। ওই ঘটনার পর থেকে অনিকের দেখা পাওয়া যায়নি আর, কোথায় যেন হারিয়ে গেছে। অনিকের বাবা মা ছিল না, ও মামার বাড়িতে মানুষ। মামার বাড়িতে দাদু আর দিদার কাছে মানুষ। ওনাদের বয়স হয়েছে, কে বা খবর নেবে। ওনারাও জানে অনেক মাঝে মাঝে কোথাও কাউকে না বলে ঘুরতে চলে যায়, আর 2-3 দিন পরে ফিরে আসে। আসলে বেশ কয়েক মাস হলো অনেকের একটা পরিবর্তন লক্ষ্য করেছে মিষ্টি। সারাদিন ফোনে গেম খেলে, ফেসবুকে চ্যাট, রাত জেগে মুভি দেখা, অনেক নিজে বলেছে বাজে বাজে ভিডিও দেখে, আর এর মধ্যে নেশা করা শিখে গেছে। প্রতিদিন রাতে ও নাকি মদ খায়। এই সব শুনে মিষ্টির খুব খারাপ লেগেছে। অনেকের চোখের তলাতে কালচে দাগ পড়েছে, শরীর দুর্বল ও ওজন কমে গেছে। কেমন যেন নেশার ঘোরে থাকত। কোনো কিছুতে মনোযোগ ছিল না ওর। কারোর সাথে ঠিক করে কথা বলতো না। মিষ্টি কতবার বলেছে, এই রাত জেগে ফোন দেখা, বেশি সোশ্যাল মিডিয়াতে থাকা বন্ধ করে দে। কেন নেশা করছিস বলতো? তোর শরীরের কেমন হাল হয়েছে তা গিয়ে দেখেছিস? এমন করলে তোর সাথে আর কথাও বলবো না, আর তোর দাদু দিদাকে আমি সব বলে দেব। তখন অনেক একটাও কথা শুনতো না। কেমন যেন নিজের মোহে ডুব মেরে থাকতো। মুখের ভাষার, কথা বলার ধরন, এমনকি আচরণে পরিবর্তন হয়েছিল। মিষ্টি ঘড়িটার দিকে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটায় একটু অদ্ভুত ধরনের। ঘড়িতে 12টা বেজে গেছে। মিষ্টি ঘড়ির প্যাকেটটা ডাস্টবিনে ফেলে ঘড়িটা পড়ার টেবিলে রাখে। মিষ্টির এই এক সমস্যা, নতুন জিনিসকেও পুরাতন জিনিসের মতো ব্যবহার করে। মিষ্টি যেই এই ঘর থেকে ওর মায়ের কাছে গেল, ঠিক তখনই একটা ছায়ামূর্তি ঘরে প্রবেশ করল। ছায়ামূর্তি ঘরের চারিদিকে তাকিয়ে দেখছে। সে ওই নতুন ঘড়িটাকে নিয়ে সঠিক স্থানে রেখে দিল। সেও মনে মনে খুশি হয়েছে এই নতুন ঘড়িটা দেখে। তবে তার উদ্দেশ্যটা কি? কেন সে এইখানে এসেছে?
মিষ্টি কি একটুও টের পায়নি যে ওদের বাড়িতে ওর মা আর ও ছাড়াও তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত? অনেক যেদিন মিষ্টিকে কলেজের লাইব্রেরিতে প্রপোজ করলো সেদিনের কথা। অনেক আজ অনেকটা বেশি খুশি, কারণ তার মধ্যে একটা নতুন চেতনার জন্ম দিয়েছে মিষ্টি। তাকেই অন্ধকার দুনিয়া থেকে বার করে এনেছে। যে বছর কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছিল অনেক, ওই বছরই ওর বাবা মা দুর্ঘটনায় মারা যায়। ওই সময় থেকেই অনেক গুমড়ে গুমড়ে কাঁদত, নিজেকে একদম একটা জড় পদার্থের মতো করে নিয়েছিল। এমনকি নিজেকে শেষ করে ফেলবে বলে অনেকবার আত্মহত্যা করার কথাও ভেবেছে। তবে কেন জানে না, বারবার বাধা পেয়েছে। তখন মিষ্টি প্রায় প্রতিদিন আসতো। অনেক ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ, ওর বাবা মা কর্মসূত্রেও বাইরে থাকত। দাদু দিদার বয়স হয়েছে, নাতির উপরে ভরসা করত দুজনেই। নাতির এমন পাল্টে যাওয়াতে ওনারা দুজনেই খুব কষ্ট পাচ্ছিলেন। তবে মিষ্টি প্রতিদিন বিকালে হোক বা সকালের দিকে একবার করে অনেকের সাথে দেখা করতে আসতো, আর ওকে অনেক বোঝাবার চেষ্টা করত, নিজেকে শক্ত করার। অবশেষে 4 মাসের চেষ্টাতে সফল হয়েছিল। অনেক অন্ধকার ঘর থেকে আলোতে ফিরেছিল। তবে অনেকের খুব কষ্ট হলে ও বেরিয়ে যেত বাইক নিয়ে। সারাদিন এদিক ওদিক ঘুরত, 2-3 দিন বাইরে থাকতো, প্রকৃতির শোভা উপভোগ করত। প্রথম ওর দাদু দিদা খুব চিন্তাতে থাকত। তবে এমন ঘটনার সাথে ওনারা মানিয়ে নিয়েছেন। নাতি যাতে নিজে খুশি থাকে তাই কোথাও যেতে মানা করত না। অনেক মিষ্টিকে খুব ভালোবাসে। অনেক মনে মনে অনেক আশা রাখত হয়তো মিষ্টিও ওকে ভালোবাসে। ওদের বন্ধুত্বটা অনেক পুরাতন, সেই স্কুলের সময় থেকেই। দুজনেই একে অপরকে ভালো করে চেনে জানে। অনেকের মা বাবা মারা যাবার পর থেকে ও খুব একা থাকত, আর এই সময় নিজেকে ঘরে বন্ধ করে নিয়েছিল। ওই একাকিত্ব জীবন থেকে আবার আলোর জগতে নিয়ে এসেছিল এই মিষ্টি। আসলে সত্যি কি মিষ্টি ওকে তেমনভাবে ওই চোখে দেখে না। আসলে বন্ধুত্ব হলো একটা অকৃত্রিম, যা সহজে সবার সাথে তৈরি হয় না। এদিকে মিষ্টি আর অনেকের বন্ধুত্বটাও একটু আলাদা। অনেক এই ভুল কি করে করল? ও কেন সে বন্ধুত্বটাকে এইভাবে ভালোবাসার রূপ দিতে চেয়ে মিষ্টিকে প্রপোজ করতে গেল, এটা ভেবেই আফসোস করছিল অনেক। মিষ্টি ওকে সবার সামনে অপমান করল। ও ছুটে বাইরে বেরিয়ে এসে এইসব পুরাতন কথা ভাবছে। ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। অনেক মনে মনে একটাই কথা ভেবে চলেছে, আমাকে কেউ ভালোবাসে না। আমার বাবা মা নেই বলে তাই মিষ্টি এতদিন আমার উপর করুণা করেছে। চাই না আমি কারোর করুণা। দুপুর 3টে বাজে। কলেজের গ্যারেজ থেকে ওর বাইকটা নিয়ে এই গরমে বেরিয়ে গেল। এরপরে কোথায় যাবে, কি করবে ও জানে না। কলেজ থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে, প্রায় 5 কিলোমিটার হবে। একা দাঁড়িয়ে আছে। ওর এখন নিজের উপরে খুব রাগ হচ্ছে। কেন যে মিষ্টিকে তখন ওই সব বলতে গেল? মিষ্টি যদি ওর সাথে আর কথা না বলে এটা ভেবে ও কিছুটা বিচলিত হলো। আবার পরক্ষণেই যেন অনেকের মধ্যে একটু পরিবর্তন হলো। সে নিজের মনেই বলতে লাগলো, যা করেছি বেশ করেছি। আমি মিষ্টিকে ভালোবাসি, আমি প্রপোজ করে কোনো ভুল করিনি। ফোনটা বার করে ভাবলো মিষ্টিকে একটা কল করে সরি বলে দেবে। তবে সে এটা না করে ফোনটা রাগে সুইচ বন্ধ করে দিল। কোথা থেকে যেন একটা জেদ ওর মধ্যে ভর করল। স্বাভাবিক চিন্তা শক্তি ফুরিয়ে গেল ওর। অনেক এবার খেয়াল করল ওর থেকে কিছুটা দূরে একটা ছেলে ওর দিকে চেয়ে আছে। তবে আশ্চর্যের বিষয় এই যে এত দুপুরে ছেলেটি একা দাঁড়িয়ে আছে কেন? অনেক গাড়ির উপরে ওর ব্যাগ রেখে ওই ছেলেটির দিকে এগিয়ে গেল। কে আপনি? আর আপনি এত গরমে একা দাঁড়িয়ে আছেন কেন? লোকটি
তখনও অনেককে একভাবে দেখছে। ছেলেটির মুখটা কেমন যেন ফ্যাকাশে আর সাদা হয়ে গেছে। ছেলেটি এবার অনেককে ওর ভাঙা গলাতে বলল, তুমি আমার বন্ধু হবে? আমি খুব একা, আমার সাথে কেউ ভালো করে কথাও বলে না। তুমি যাবে আমার সাথে আমার বাড়ি? চলো আমরা গিয়ে একটু বসে গল্প করি। অনেকের এবার খুব ভয় করছে। ওর এবার চিন্তা হচ্ছে পাগল নাকি। অনেক কিছুটা ভয় চেপে ঢোক গিলে বলল, আপনার বাড়ি কোথায়? ছেলেটি এবার হাত দেখিয়ে একটা জায়গা নির্দেশ করল। অনেক একটু ঘাড় ঘুরিয়ে দেখে দূরের মাঠের পাশে একটা ঘর আছে। অনেক একটু দেখার জন্য এগিয়ে এলো। একটু যেতেই দেখল দূরে কাঠের উপরে আগুন জ্বলছে, আর ওই আগুনের কাছে কারা যেন দাঁড়িয়ে আছে। এতক্ষণে অনেক আর ছেলেটি ওই ঘরটির কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবার অনেক খেয়াল করল কারা যেন আগুনের কাছে দাঁড়িয়ে আছে। পাশেই একটা ঘর আছে, ওর সামনে কয়েকজন ভিড় করে আছেন। লোকগুলি যেন এই প্রকৃতির গরম আর অন্যদিকে এই আগুনের তাপ আর সহ্য করতে পারছে না। অনেককে এদিকে আসতে দেখে দুটো লোক ওর দিকে আসছে। অনেকের এবার মনটা কেমন কু ডাকছে। লোক দুটো সামনে এসে অনেককে বলল, কাউকে কি খুঁজছেন? আসলে এই ছেলেটি আমাকে ডেকে নিয়ে আসলো। কোন ছেলেটি? এখানে তো কেউ নেই। অনেক এবার ওর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখতে যাবে। দেখে লোকটির চিহ্ন মাত্র নেই। আরে ছেলেটি তো এখানেই ছিল, তাহলে গেল কোথায়? না না, আপনাকে তো একাই দাঁড়িয়ে থাকতে দেখলাম। অনেকের চোখে মুখে একটা চিন্তার ছাপ। এবার ওর ভয় লাগছে। সে এখনো জানে না তার সাথে কি ঘটছে। তুমি এখান থেকে চলে যাও, এটা শ্মশান। শ্মশান? আমি এখন শ্মশানে দাঁড়িয়ে আছি? তাহলে ছেলেটি যে বললো এখানে ওর ঘর আছে, উনি খুব একা, ওর কোনো বন্ধু নেই, আমাকে ওনার সাথে আসতে বললো এখানে। আসলে আমি খুব ক্লান্ত ছিলাম, তাই ভেবেছিলাম একটু ছায়াতে গিয়ে বসবো। লোক দুজন অনেকের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। দুজন দুজনের দিকে তাকাচ্ছে। এটা কি ঘটলো ওরাও কেউ বুঝতে পারল না। আমাদের একজন পাড়ার ছেলে আত্মহত্যা করেছে, পোস্টমর্টম হয়েছে, বডি নিয়ে আসতেই দুপুর হয়ে গেল। কিছুক্ষণ আগেই আগুনটা দেয়া হয়েছে। অনেকের এবার মুখ চোখ যেন শুকিয়ে যাচ্ছে। ও বুঝতে পেরেছে এতক্ষণে যে ছেলেটির ওর সঙ্গে কথা হয়েছিল সেটা ওই মৃত ছেলেটির আত্মা। এমনটা কেন ঘটছে ও বুঝতে পারল না। অনেক ওই দুটি লোককে কথার ছলে আরও জিজ্ঞাসা করতে থাকে কি করে ওই ছেলেটির এমন হলো। লোক দুটোর মধ্য থেকে একজন জানায় যে মারা গেছে ওর বয়স বেশি ছিল না, তবে সব অদৃষ্টেরই লিখন। তরতাজা একটা ছেলে আত্মহত্যা করল, অকালে একটা প্রাণও চলে গেল। প্রেমে আঘাত পেয়েই এটা ঘটিয়েছে। আর একটি লোক তখন গামছা দিয়ে নিজের মুখ পরিষ্কার করে বলতে থাকে, মানুষের ধৈর্য এখন খুব কম, কিছু না পেলে এই কাজ করে। নিজের ওপর বিশ্বাসের বড় অভাব, তা না হলে কেউ এমন করে মরে যায়? কতই বা বয়স ছিল? এই পৃথিবীতে কেউ কারণ নয় হে, কেউ কারণ নয়। তবে একটা কথা, ওই আত্মা তোমাকে দেখা দিয়েছে, তুমি সাবধানে থাকবে। সবাই বলে অপঘাতে মৃত্যুর আত্মা এমন করে মুক্তি পায় না, সেই দিক ওদিক ঘুরছে। লোকগুলোর এইসব কথাতে অনেকটা ভয় পেয়েছে।
ওর চোখে মুখে তা প্রকাশ পাচ্ছে। লোকগুলো নিজেদের মধ্যে বলছে, কে জানে আর কাকে কাকে দেখা দেবে। তবে বাড়িতে সবাইকে সতর্ক করে দিতে হবে। এই ছেলে, তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি চলে যাও, গিয়ে চান করে নেবে, বুঝলে? আর হ্যাঁ, চান করে ঠাকুর প্রণাম করে নিও। যাও, এখন যাও। লোকগুলো যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। অনেক ভয়ে ভয়ে নিজের গাড়ির কাছে এসে দেখে গাড়ির চাকাতে হাওয়া নেই। হয়তো এই চড়া রোদে লিক হয়ে গেছে। তা এই বড় ঝামেলা হলো তো, এই সময় এমনটা হতে হলো। উফ, চারিদিকটা এমন শান্ত কেন? ইস, এই পথে কেউ থাকলে জিজ্ঞেস করতাম গ্যারেজ কোথায় আছে। কিছুটা বিরক্ত হয়ে কোনো উপায় না দেখে গাড়িটা হাঁটিয়ে নিয়ে যেতে লাগলো। তবে সে নিজে অনেকবার একা একা এদিক ওদিক গেছে, তখন এমন ভয় করেনি। তবে তবে এখন কেন ওর ভয় করছে? ওর বুকের ভিতরটা ধপধপ করছে, গরমে গলা শুকিয়ে গেছে। গাড়িটা নিয়ে কিছু দূর যাওয়ার পরেই অনেক দেখে দূরে একজন লোক একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। অনেক এবার একটু মনে সাহস পেল, কাছে গিয়ে লোকটিকে ডাকতে থাকে, এই যে এই যে শুনছেন? তখনই অনেক একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল। সেই লোকটি এতক্ষণ পিছনের দিকে ঘুরেছিল, কিন্তু অনেক তাকে ডাকতে সে সাড়া দেওয়ার জন্য নিজের দেহটাকে স্থির রেখে কেবলমাত্র ঘাড়টাকে সম্পূর্ণ অনেকের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এই দৃশ্য দেখে অনেকের নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার পালা। ও চোখে অন্ধকার দেখছে, হাত পা থরথর করে কাঁপছে, বুকের ভিতরে একটা চাপ অনুভব করছে। এবার এই একটু আগে যে ছেলেটার সাথে ও কথা বলছিল, এটাই সেই ছেলেটা। ছেলেটির এবার চেহারার পরিবর্তন হয়েছে, চোখগুলো লাল, দাঁতগুলো বড় বড় হয়েছে, হাতের নখগুলো কি লম্বা লম্বা। ছেলেটি একটা বিকট আওয়াজ করে হাসছে। অনেকের মাথাটা কেমন যেন বন বন করে ঘুরছে। একটু আগেই রোদ ছিল, আর এখন মেঘ যেন সূর্যকে আড়াল করে দিয়েছে। অনেক এখন নিজের মধ্যে আর নেই, ওর সমস্ত বোধ বুদ্ধি হারিয়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে দৌড়তে শুরু করলো। কিছু দূর দৌড়ানোর পরেই কোনো কিছুতে হোঁচট খেয়ে রাস্তার উপরেই মুখ থুবড়ি খেয়ে পড়ল। আত্মার সাথে কেউ কি দৌড়াতে পারে? তবে কথাতেই আছে, আত্মাদের রক্ত নাকি ভীষণ প্রিয়। অনেকের মাথা দিয়ে হাত ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। ছেলেটির মুখে কি হাসি! এই দৃশ্য দেখে জিভটা লগ লগ করছে। নিজের হিংস্র মুখটা নিয়ে এবার অনেকের দিকে ঝুঁকে পড়ল। আঘাত আর ভয়ের কারণে অনেক জ্ঞান হারিয়ে ফেলল। চোখটা খুলে যখন সে তাকালো, ও দেখলো ওর পাশে বসে আছে একজন লোক। অনেকের গা হাত পায়ে তখন প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছে। মাথার যে অংশটা কেটে গিয়েছিল সেখানে তখন ব্যান্ডেজ লাগানো। চোখে তখনও আবছা দেখছে, চোখের চারিপাশে হালকা ব্যথা অনুভব করছে। একটা ঢোক গিলে কিছু বলতে যাবে, তখন বসে থাকা লোকটা ওর মাথাটা তুলে ওর মুখে একটু জল দিল। এতক্ষণে যেন এর একটু ভালো লাগলো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল সেই দৃশ্যগুলো।
চোখের সামনে ভেসে উঠছে ওই মানুষটির হিংস্রতা। সে একটু ভয়ে ভয়ে চারিদিকে চেয়ে দেখে দূরে দাঁড়িয়ে আছে একজন মহিলা। যে লোকটা ওর পাশে বসেছিল সে এবার বলল, এখন কেমন লাগছে? আর তুমি দুপুরে ওইভাবে রাস্তার মধ্যে শুয়েছিলে কেন? অনেক এবার ভয়ে ভয়ে লোকটির কাছে সমস্ত ঘটনা বলল আর কাঁদতে থাকল। আচ্ছা, আমি এখন কোথায়? আমার নাম বিমল। আমি যখন কাজ থেকে বাড়ি ফিরছিলাম তখন দেখি তুমি রাস্তায় শুয়ে আছো। তোমার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। তখন সবাই মিলে তোমাকে আমরা আমার বাড়িতে নিয়ে এসেছি। তোমাকে ডাক্তার দেখে গেছে, চিন্তার কিছু নেই। এখন রাত হয়েছে, তুমি এখন কিছু খেয়ে ঘুমিয়ে নাও। কাল সকালে তোমাকে বাড়ি পৌঁছে দেব। রাত তখন কটা হবে ঠিক জানা নেই। অনেক দেখল ওর পাশে বসে আছে সেই দুপুরের ভয়ঙ্কর ছেলেটি। অনেক ভয়ে জড়সড় হয়ে গেল, উঠতে বসতে পারছে না, গলা দিয়ে কোনো স্বর আসছে না, সারা শরীর ঘামে ভিজে গেছে। ছেলেটি অনেককে বলছে, আমি তার রক্ত চাই না, তোর শরীর চাই। শরীরে প্রবেশ করে প্রতিশোধ নেব। অনেক লোকটিকে জোরে ধাক্কা মারল। তখনই ওর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে। ওর পাশেই দাঁড়িয়ে আছে রাতে সেই লোকটি যিনি অনেককে এখানে নিয়ে এসেছিলেন। অনেক লোকটিকে এবার ভালো করে দেখল। লোকটি হাতে করে এক কাপ চা এনেছে। রাতে ঠিক করে ঘুম হয়েছে তো? কোনো অসুবিধা হয়নি? মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। কালকে ওই হিংস্র ছেলেটি আবার আমার কাছে এসেছিল। ওটা তুমি স্বপ্নে দেখেছ, এখানে কেউ আসেনি। এই নাও চা খাও। চা খেলে মাথার ব্যথাটা কমবে, তারপরে ওষুধ দেবো, বুঝলে? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে তো খবর দিতে হবে, না হলে বাড়ির লোক চিন্তা করবে। না 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 না, আমি বাড়ি যাব না। ওই হিংস্র ছেলেটি ওখানেও চলে আসবে। আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। আচ্ছা, তোমাকে বাড়ি যেতে হবে না। তুমি তোমার বাড়ির ঠিকানা বা নাম্বার দাও, আমি খবর দিয়ে দেব। অনেক তখন কান দুটো হাত দিয়ে চেপে চোখ বন্ধ করে থাকলো। লোকটি বুঝলো অনেকটা ভয় পেয়েছে, তাই ওকে এখন একা থাকতে দেওয়াই ভালো। এর মধ্যে আরও একবার ডাক্তার দেখে গেছে। ডাক্তার বলেছে কোনো কিছুতে অত্যধিক পরিমাণে ভয় পেয়েছে বা দুঃখ পেয়েছে, তাই ও এখন ওর স্বাভাবিক অবস্থায় নেই। ডাক্তারের পরামর্শ একে এখন এমন করেই থাকতে দিতে হবে। 2 দিন পরে অনেকটা স্বাভাবিক হলে তখন যা জিজ্ঞাসা করা যাবে। বিকালে মিষ্টি আর মা দুজনে মিলে একটি মার্কেটে গেল পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনতে। দুজন মিলে ব্যাগ ভর্তি কেনাকাটা করলো। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। দুজনেই খুব টায়ার্ড। রাতে আর খাবার করবে না বলে মিষ্টি ওর জন্য বিরিয়ানি আর মায়ের জন্য চাউমিন নিয়েছিল। ডাইনিং টেবিলে সেইগুলো রেখে দুজনেই নিজেদের ঘরে গেল ফ্রেশ হতে। এদিকে মিষ্টিদের আসার খবর ওই ছায়ামূর্তিটা টের পেয়েছে। যেই ওরা নিজেদের ঘরে গেল ওই সময়ই ছায়ামূর্তি ওখানে এলো, এক প্রকার হামাগুড়ি দিয়ে। জিভ দিয়ে লালা রস বেরিয়ে পড়ছে। তখন ডাইনিং টেবিলের উপর রাখা খাবারের প্যাকেটটা আস্তে আস্তে খুলতে শুরু করলো। সেখান থেকে মাংসের লেগ পিসটা বের করে একটা কামড় দিল। মুখে একটা পৈশাচিক খুশি। কেউ এদিকে আসছে উপলব্ধি করে দৌড়ে চলে গেল নিজের আস্তানাতে। মিষ্টির মা এখানে এসে দেখলো প্যাকেটটা খোলা আছে।
বিরিয়ানির ভাতগুলো টেবিলে ছড়ানো, মিষ্টির পছন্দের লেগ পিসটা উধাও। এটা দেখে ওর মা জোরে জোরে মিষ্টিকে ডাকতে থাকে। হায় হায় রে মিষ্টি, এই মিষ্টি, দেখে যা, ইঁদুরে সব খাবার খেয়ে নিল রে। মিষ্টি ড্রেস চেঞ্জ করে ছুটে এলো, এসে দেখে এই কাণ্ড। ওর খুব রাগ হলো, মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, তোমাকে কতবার বলেছি স্টোররুম থেকে সব জঞ্জালগুলো বের করে দাও। স্টোররুমে কত ইঁদুর হয়েছে, দাও তো আমাকে একটা লাঠি। আজকেই ওই ইঁদুরের বাচ্চাদের মেরে তাড়িয়ে দেবো, না হলে নতুন জিনিসগুলো সব নষ্ট করে দেবে। আমার খাবারের 12টা বাজিয়েছে, আমি আজকে ওদের গুষ্টির 12টা বাজিয়ে দেবো। এই বলে একটা লাঠি নিয়ে রেগে স্টোর রুমের দিকে গেল। রুমের দরজাটা খোলা আছে, এদিকে অন্ধকার স্টোর রুমটার ভিতরে সেই ছায়ামূর্তিটা বসে এক মনে মাংসের হাড় চিবোচ্ছে। মিষ্টি স্টোর রুমের ভেতর থেকে একটা শব্দ পাচ্ছে। ও মনে মনে ভাবছে এই ইঁদুরের বাচ্চাদের আজকেই খতম করে দেব। সে রুমের আলো না জ্বালিয়েই কেবল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে রুমের দরজাটা আস্তে করে ঠেলে ভিতরে প্রবেশ করল। আস্তে আস্তে এদিক ওদিক দেখছে, চারিদিকে পুরাতন জিনিসের ঠাসা। একটু আশ্চর্য হয়ে দেখল মেঝের উপরে পড়ে আছে দুটো বাটি, একটি জলের বোতল আর এক টুকরো পরোটা, যেটা কালকে ওর মা ফ্রিজে রেখেছিল। মাকে ডেকে এনে এই সব দেখাবে ঠিক করলো। যেই বাইরের দিকে যেতে যাবে তখনও ফোনের আলোতে যেটা দেখল সেটা দেখে ও অবাক হয়ে গেল। দরজার কোণে বসে আছে একটা ছায়া মূর্তি। ফোনের লাইটটা সেই দিকে ভালো করে ফেলতেই যেটা দেখল সেটা এক প্রকার আশ্চর্যের। ভয়ে মিষ্টি চিৎকার করে উঠল। ও মা গো! সে ছুটে বেরিয়ে গেল। মিষ্টির আওয়াজ শুনে ওর মা ছুটে এলো এদিকে। মিষ্টি তখন ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে চোখ দিয়ে জল বের হয়ে এসেছে। মাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওর মা ওকে শান্ত করে বলে, কি কি হয়েছে মা, এমন করে কাঁদছিস কেন? ইঁদুর দেখে ভয় পেয়েছিস মা? মিষ্টি ঘাড় নাড়ায়, কেবল হাতের ইশারাতে ভিতরের দিকে দেখিয়ে দিল। মিষ্টির মা বাইরে থেকে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। ভেতরে ঢুকে দেখে দরজার কোণে একজন মানুষ মাথা নিচু করে বসে। ও বাবা, এটা কে? ওর সামনেই রাখা মাংসের হাড়। মানুষটিকে দেখে ওর মাও ভয় পেয়ে যায়, ছুটে বাইরে বেরিয়ে আসে। একটু সাহস নিয়ে আবার দুজনে ঘরে গিয়ে মানুষটার উদ্দেশ্যে বলতে থাকে, কে কে আপনি? এখানে কেমন করে এলেন? আপনি কি এখানে চুরি করতে এসেছেন? মিষ্টি ভয় সিটিয়ে আছে। এক হাতে ওর মায়ের হাতটা জাপটে ছিল এতক্ষণ। এবার একটু সাহস নিয়ে ওর হাতের লাঠিটা দিয়ে মানুষটাকে একটু ঠেলে দিল। মিষ্টির লাঠির ঠেলা গায়ে লাগতে অমনি মানুষটি তার পায়ের মধ্যে থেকে মাথাটা তুলে ওদের দিকে তাকালো। মিষ্টি মিষ্টি চিৎকার করে বলল, অনেক তুই? বিমলবাবুর পরিবার অনেককে অনেক যত্ন করেছে। ওনারাও বুঝে গেছেন অনেকের মানসিক অবস্থা ভালো না। ওষুধ খেয়ে একটু স্বাভাবিক হয়েছে। সে এখন অনেকটা সুস্থ বোধ করছে। ডাক্তার বলে গেছে ওকে এখন কোনো বিষয় নিয়ে চিন্তা করতে বারণ করবেন। পর্যাপ্ত ঘুম দরকার, আর যেন ফোন না দেখে। অনেক একবার নিজের ফোনটা চেয়েছিল। ডাক্তারের পরামর্শ মতো বিমলবাবু সেটা ওর হাতে দেয়নি। রাতে খাবারের পর ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। রাতে অনেক ভয় পাবে বলে ওর ঘরের লাইটটা জ্বালিয়ে রেখে বিমলবাবু চলে গেলেন। অনেকটা গভীর রাত। অনেকের কাছে আস্তে আস্তে একটা ছায়া মূর্তি এলো। অন্ধকার থেকে আলোতে আসতেই অনেক দেখল সেই ছেলেটির গা আগুনে পুড়ে ঝলসে গেছে। চোখগুলো বেরিয়ে এসেছে, মুখের মধ্যে একটা হিংস্র রাগ ফুটে উঠেছে। কানের কাছে এসে ফিস ফিস করে সে বলল, আমি
শরীর দরকার। এই কথা শুনেই অনেক চোখ খুলে দেখলো কোথাও কেউ তো নেই। ভয়ে ওর গলাটা শুকিয়ে গেল। জল খাবে বলে বোতল নিয়ে দেখল তাতে জল নেই। জল আনতে বাইরে গেল। দরজা খুলে বাইরে বেরিয়েই কোনো কিছুতে হোঁচট খেয়ে উল্টে পড়ে গেল। উঠতে যাবে এমন সময় দেখল সেই ছেলেটি এগিয়ে আসছে ওর দিকে। তার হাতে একটা ছুরি। অনেক দৌড়তে শুরু করলো। ছুটতে ছুটতে অন্ধকার রাস্তার মধ্যে এসে পড়ল। এতক্ষণে সে বুঝলো সে অন্ধকার মাঠের মাঝখানে এসে পড়েছে। ভয়ে কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারল না। দূরে মাঠ থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। অন্ধকারের মধ্যে সে এখন কোথায় এটাই বুঝতে পারল না। ভয়ে ওর দম বেরিয়ে যাওয়ার পালা। ভয়ে মাটির উপর গুটি সুটি মেরে বসে পড়ল সে। পাশ থেকেই তখনই কেউ একজন কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে আসতেই সে অন্ধকারেই বলে উঠল, কি এখানে? উঠে দাঁড়িয়েই ভয়ে কিছুটা পিছিয়ে গেল। তখনই কেউ একজন ফিস ফিস করে কাঁদো কাঁদো গলাতে বলতে লাগলো, আমার থেকে কোথায় পালাচ্ছ? এসো, আমার বন্ধু হবে। এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। অনেক বুঝেছে এই ছেলেটি কিছুতেই তার পিছু ছাড়বে না। অনেক এবার একটু সাহস নিয়ে দৌড় দিল। কতক্ষণ এইভাবে ছুটেছে সে জানে না। দৌড়তে দৌড়তে ভাবছে যেমন করেই হোক এর হাত থেকে ওকে মুক্তি পেতেই হবে। এতক্ষণে ওর চেনা জায়গাতে প্রবেশ করেছে। এই রাস্তার কিছুটা পরেই মিষ্টিদের বাড়ি। ও দৌড় দিয়ে সেই দিকেই গেল। চারিদিকে আলো কম। রাস্তার লাইটে দেখল দূরে কতগুলো কুকুর রাতের চৌকিদারের মতো পাহারা দিচ্ছে। ওর কেবল ভয় করছে ওই লোকটি যদি এখানে এসে যায়। মিষ্টিদের বাড়ির কাছে গিয়ে একটা অন্ধকার কোণে গিয়ে দাঁড়িয়ে থাকলো। দেখার চেষ্টা করলো কেউ আসছে কিনা। তবে অনেকক্ষণ অপেক্ষা করে কাউকে দেখতে পেল না। একটি কুকুর এত রাতে মানুষের উপস্থিতি লক্ষ্য করে চিৎকার করতে শুরু করলো। একজনের দেখা দেখি বাকি কুকুরগুলো গলা ছেড়ে ডাকতে শুরু করেছে। অনেক ভয়ে কি করবে বুঝতে না পেরে পাইপের সাহায্যে ছাদে উঠতে শুরু করলো। ওখান থেকেই একটা ভাঙা জানালা জোরে ঠেলে সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। জোরে ধাক্কা দেওয়ার ফলে ওর হাতে তখন খুব লেগেছে। অন্ধকার ঘরে একটা গুমোট গন্ধ। তার মধ্যে হাঁটতে গিয়ে বারবার পা লাগছে কোনো কিছুতে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে হাত বোলাচ্ছে চারিদিকে। সুইচ বোর্ড আছে বুঝল। আন্দাজে সুইচগুলো টিপল। দুবার চেষ্টার পরেই ঘরের লাইট জ্বলে গেল। আলোতে দেখল এটা একটা পুরাতন জিনিস রাখার ঘর। বাইরে যাওয়ার জন্য দরজাটা ঠেলতেই দরজাটা খুলে গেল। এই ঘরটা ঠিক দুতলাতে একদম কোণে। ব্যথা জায়গাটাতে হাত দিয়ে চেপে সে নিচে নামলো। ফ্রিজ খুলে বরফ বের করে ঘষতে লাগলো। ঘড়ির কাঁটা তখন 2টোর কাছে। এতটা দৌড়ানোর ফলে অনেকের খুব খিদে পেয়ে গেছে। তাই ও ফ্রিজ থেকে একটা পরোটা বের করে চিবোতে থাকলো। জলের বোতল নিয়ে উপরে সেই ঘরটাতে এলো। এই বাড়িতে ও আগেও এসেছে মিষ্টির সাথে। তাই সেই দিনগুলোর কথা ও মনে মনে ভাবছে। পুরাতন কথা মনে করে খানিকটা খুশি হলো সে। মিষ্টিকে একটু দেখতে ইচ্ছে করছে অনেকের। সে নিজের মনেই এবার বলল, যাই একবার ওকে দেখে আসি। ঠিক আছে তো। এটা বলেই
মিষ্টির রুমের দিকে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল। নিজের মনে কিছু একটা ভেবে ফিরে আসতে যাবে, তখনই একটা ভয় ওকে জড়িয়ে ধরল। মিষ্টির রুমে গিয়ে দেখল একটা হালকা লাইট জ্বলছে। বিছানাতে এক পাশ ফিরে মিষ্টি শুয়ে আছে। অনেক এক মনে অনেকক্ষণ দেখল, এরপরে দরজার কোণে বসে থাকল। কখন যে চোখ লেগে গেছে সে বুঝতেই পারল না। কোনো কিছু শব্দতে চোখ খুলে দেখল সেই ছেলেটি এখানেও এসেছে। মিষ্টির কাছে সে বসে আছে। রাগে অনেকের চোখ ফেটে জল বেরিয়ে আসছে। উঠে গিয়ে মিষ্টিকে স্পর্শ না করেই ওর উপর ঝুঁকে পড়ল। ছেলেটি মিষ্টিকে যেন টানছে। মিষ্টিও পাশ ঘুরে অন্যদিকে শুয়ে থাকল। অনেক এটা দেখে পা টিপে টিপে মিষ্টির কাছে ঝুঁকে পড়ে দেখল। অনেক ওই ঘরে যখন ছিল তখনই অনেকগুলো ঝুলে আটকে থাকা পোকা ওর গায়ে লেগে গিয়েছিল। সেটা অজান্তে মিষ্টির বিছানাতে পড়ে গেল, আর সেই পোকা মিষ্টিকে কামড়াতে শুরু করল। মিষ্টি দেখে ফেলবে বলে অনেক লাইট বন্ধ করে দরজার কোণে দাঁড়িয়ে থাকল। এরপরে আস্তে আস্তে ফিরে গেল ওই রুমে। এদিকে মিষ্টি কিছু একটা অনুভব করে চোখ খুলল। গলাটা শুকিয়ে গেছে ওর। টেবিল লাইটটা জ্বালিয়ে জল খেয়ে আবার শুয়ে পড়ল। এদিকে ওকে যে কেউ একজন আড়াল করে রেখেছিল সেটাও বুঝতেও পারল না। অনেক, তুই? অনেককে দেখে দুজনেই খুব ভয় ও অবাক হয়েছে। অনেকের চোখগুলো কেমন যেন একটা লাগছে। সারা শরীরে নোংরা ও ঝুল লেগে আছে। অনেকটা দুর্বল লাগছে তার। এই, তুই এখানে কিভাবে এসেছিস? আর কখন কবে এসেছিস? এই অনেক, তোমার শরীর ঠিক আছে তো? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ। কিছু কি হয়েছে বাবা? অনেকের এই দিকে কোনো হেলদোল নেই। আঙুল দিয়ে দেখিয়ে বলছে, ও এখানেও এসেছে, আমাকে ছাড়বে না। সে প্রতিশোধ নিতে চাইছে। সে আমার শরীরটা চাইছে। সে প্রতিশোধ নিতে চাইছে, আমার শরীর চাইছে। কে কে এসেছে বলো আমাদের, কে? এই অনেক, কি হয়েছে তোর? এই, আমার দিকে দেখ, দেখ, আমাকে চিনতে পারছিস? আমি মিষ্টি রে। এই অনেক, কিছু বল। এদিকে অনেক গো গো করে আওয়াজ করে মাথাটা নিচু করে বসে থাকলো। মিষ্টি আরেকবার ঝাঁকাতেই অনেক মাটিতে হেলে পড়ে গেল। মিষ্টির মা বোতল থেকে একটু জল নিয়ে অনেকের মুখে ছিটিয়ে দিতে লাগলো। এই ঘরটা কেমন যেন ব্যবসা সাথে দুর্গন্ধযুক্ত। তাই তারা অনেককে ধরে বাইরে নিয়ে এসে শুইয়ে দিল। এই, শুনতে পাচ্ছিস? কি রে, দেখ। মা, তুমি এক্ষুনি ডাক্তার আঙ্কেলকে আসতে বলে দাও। অনেকক্ষণ পরে অনেক চোখ খুলল। ওর পাশে তখন বসে আছে ডাক্তারবাবু। এখন কেমন লাগছে তোমার? না না না, উঠে বসতে হবে না। তোমার শরীরটা দুর্বল, তাই আজকে রাতটা সেলাইন দিতে হচ্ছে, বুঝলে? ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার আমার মাথার ভিতরটা খুব যন্ত্রণা করছে, খুব লাগছে। আচ্ছা, আমি একটা পেন কিলার দিচ্ছি, খেয়ে নাও। এই নাও নাও। সকালে মিষ্টির বাবা ফিরে এলে ওনাকে সমস্ত ঘটনাটা খুলে বলা হলো। কি কি হয়েছিল, অনেককে কোথায় পাওয়া গেল ইত্যাদি। অনেক চোখ খোলার পর থেকেই কেমন যেন করছে। কেবল বলছে সে এসেছে, সে এসেছে, আমার শরীর চাইছে। ভয়ে চোখ বন্ধ করে পাগলের মতো করছে। মিষ্টির বাবা দেখে বুঝতে পারলেন কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। বিকেলের দিকে অনেককে নিয়ে নিউরোলজিস্টের কাছে যাওয়া হলো। ডাক্তার অনেকের সাথে অনেকক্ষণ কথা বললেন। আচ্ছা, তুমি
এনাদের সকলকে চিনতে পারছো? বেশ বেশ, তাহলে আমাকে বলো তো, তুমি কাকে দেখে ভয় পাচ্ছ? সে চলে আসবে, সে এখানেও চলে আসবে, ছেলেটা এখানেও চলে আসবে, সে আমায় মেরে ফেলবে, সে আমায় মেরে ফেলবে। তুমি সমস্ত ঘটনাটা প্রথম থেকে বলো, এখানে কেউ আসতে পারবে না, আমরা সকলেই আছি, বলো। সেদিন কলেজে কি ঘটেছিল, তারপর থেকে কি করে পালিয়ে এসে মিষ্টিদের ঘরে এলো, সে সমস্ত বিষয়টাই বলল। ঠিক আছে ঠিক আছে, তুমি বাইরে গিয়ে বসো। মিষ্টি তখন অনেকের হাত ধরে বাইরে নিয়ে গিয়ে বসালো। ডাক্তার মিষ্টির বাবাকে ও মাকে তখন বললেন, আমার মনে হয় এটা ওর ভ্রান্ত একটা ধারণা, কিছুদিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আশা করি। আমি কতগুলো টেস্ট দিচ্ছি, ওইগুলো করিয়ে নিন। 3 দিন পরে একবার আমার কাছে নিয়ে আসবেন, তখন আরও ভালো করে বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। ডাক্তারের পরামর্শ মতো অনেক 3 দিন মিষ্টিদের বাড়িতেই থাকলো। এরই মধ্যেই অনেকে দিদা ও দাদু এসে দেখে গেছে অনেক এখন আগের থেকে অনেকটাই সুস্থ। 3 দিন পরে সকলে মিলে অনেককে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার অনেকের বর্তমান অবস্থা দেখে বুঝলো এখন অনেকটাই ভালো আছে। সমস্ত রিপোর্ট দেখে ডাক্তার বললেন, তোমার কিছু হয়নি, বুঝলে। বর্তমান সমাজ এই রোগের শিকার বেশি। এই রোগকে বলে ভীতিজনিত ব্যাধি বা ফোবিয়া অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার। রোগী নির্দিষ্ট কোনো বস্তু, অবস্থা বা কল্পিত বিষয় নিয়ে অতিরিক্ত ভয় অনুভব করেন। উদাহরণস্বরূপ প্যারানোয়া, এতে কেউ মনে করেন যে কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে। বা হ্যালুসিনেশন, এমন কিছু দেখা বা শোনা বা অনুভব করা যা বাস্তবে নেই। বা ধরো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অহেতুক দুশ্চিন্তা বা ভয় পাওয়ার প্রবণতা। এইবার বলি এই রোগ কেন হয়। অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা, শৈশবের ট্রমা বা ভীতিকর অভিজ্ঞতা, জিনগত বা জেনেটিক কারণ, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য পরিবর্তন, ড্রাগ বা অ্যালকোহলের প্রভাব। আর তোমার এই রোগটা হওয়া স্বাভাবিক, কারণ 1 বছর আগেই তোমার বাবা মা মারা গেছে। তার উপরে তুমি পর্যাপ্ত ঘুমোতে না। তোমার বন্ধুদের মুখে শুনেছি তুমি অধিক ফোন দেখো, সাথে ড্রিঙ্কও করো। না, এইসব বন্ধ করতে হবে, বুঝলে। তোমার একটা জীবন আছে, জীবনকে ভালোবাসতে হবে। অনেক ডাক্তারের মুখ থেকে এইসব কথা শুনে একটু লজ্জিত হলো। সে বুঝল তার ভাবনা ভুল। সকলেই ওকে খুব ভালোবাসে। অনেকের অসুস্থ হওয়ার পর থেকে মিষ্টির বাবা মা, মিষ্টি সকলেই খুবই চিন্তিত। ওনারা ওকে খুব যত্ন করেছেন, একদম ছেলের মতো করে। মিষ্টি, আমি কি বলবো বুঝতে পারছি না, তুই আমাকে ক্ষমা করে দিস। অনেক সকলকে কথা দিল আজকের পর থেকে ভালোভাবে থাকবে। ওর যা যা খারাপ গুণ আছে সব বদলে ফেলে ভালো মানুষ হয়ে উঠবে।